আগের এপিসোডে আমরা দেখেছিলাম হিজু ইউনকে গাড়িতে করে নিয়ে রাজপ্রাসাদের দিকে যাচ্ছিল, তবে হঠাৎ ওর গাড়ির ব্রেকটা ফেল হয়ে যায় এবং হিজু কোনো মতেই গাড়িটাকে কন্ট্রোল করতে পারছিল না। তবে সময় মতো ইয়ান সেখানে চলে আসে আর কোনো মতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হিজুকে বাঁচায়। তবে এতে করে ইয়ানের মাথা ফেটে রক্ত বের হয় এবং ইয়ান নিজের কাঁধে অনেকটা ব্যথাও পায়। তো এই পর্বের শুরুতেই দেখা যায় অ্যাক্সিডেন্টের ব্যাপারে রাজমাতার কাছে খবর চলে যায়। রাজমাতা এতে ভীষণ চিন্তায় পড়ে যায় এবং তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। হসপিটালে এসে সে তাড়াতাড়ি ইউনকে দেখতে যায়। তখন সেখানে ডংউ আসে। রাজমাতা আগেই জানতে পেরেছিল ইউনকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে গিয়ে ইয়ান নিজের জীবনের ঝুঁকি নিয়েছে, যার কারণে ইয়ানও আহত হয়েছে। তাই রাজমাতা ডংউকে জিজ্ঞেস করে ইয়ান এখন কেমন আছে। ডংউ বলে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে তার কাঁধে অনেকটা ব্যথা লেগেছে, তাই তাকে সার্জারি রুমে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে রাজমাতার ও ইয়ানের জন্য বেশ খারাপ লাগে। এরপর ডংউ বাইরে চলে আসে এবং নিজের এক সহকারীর সাথে কথা বলে। ওই সহকারী ওকে জানায় যে নিউজ মিডিয়ায় এই অ্যাক্সিডেন্টের খবর তাড়াতাড়ি ভাইরাল হতে চলেছে। ডংউ বলে এসব কিছু ছড়ানো থেকে আটকাতে হবে। আর মিস হিজু এখন কেমন আছে। সহকারী জানায় যে হিজুর এখনো জ্ঞান ফেরেনি, তবে সে একদম ঠিক আছে। রাজমাতা এই কথা শুনে ফেলে এবং অবাক হয়ে যায়। রাজমাতা জিজ্ঞেস করে ওই মেয়েটা আবার এসব কিছুর ভিতরে কি করে আসলো। রাজমাতা বুঝতে পারে তার মানে এই অ্যাক্সিডেন্ট হিজুর কারণেই হয়েছে আর ইউন হিজুর সাথেই ছিল। তাই সে রেগে তাড়াতাড়ি হিজুর কাছে যেতে যায়। তবে ডংউ তখন তাকে থামায় এবং বলে আমাদের যত সম্ভব এই নিউজটাকে তাড়াতাড়ি চাপা দিতে হবে, যেন কেউ না জানে। তাই এখন আপনার কোথাও যাওয়া উচিত হবে না। রাজমাতা রেগে জিজ্ঞেস করে তুমিও কি ওই মেয়েটাকে ডিপেন্ড করার চেষ্টা করছো। ডংউ বলে না, আমি রাজপরিবারকে ডিপেন্ড করার চেষ্টা করছি। এমনিতেই অ্যাক্সিডেন্টটা বেশ বড়সড় ভাবেই হয়েছে। প্রিন্স ইয়ান অ্যাক্সিডেন্টটা থামাতে ট্রাফিক রুলস ভেঙেছে, রাস্তারও অনেক ক্ষতি হয়েছে। যদি এসব কিছু লোক জানাজানি হয় তাহলে সব দোষ কিং ইউনের উপরেই পড়বে। এটা শুনে রাজমাতা চুপ হয়ে যায় এবং কিছুই বলে না, কারণ ডংউ যা বলছে তা সত্যি। এদিকে অপারেশন থিয়েটারের বাইরে চৈহুন এবং ম্যাডাম চৈ দাঁড়িয়ে অনেক চিন্তা করছিল ইয়ানের জন্য। তখন ডাক্তার সেখানে বেরিয়ে আসে। চৈহুনে তো এটা নিয়ে চিন্তা হচ্ছিল যে ইয়ান ওই ভাঙা কাঁধ নিয়ে ঠিকমতো কাজবাজ করতে পারবে কিনা। ডাক্তার এটা শুনে বলে চিন্তার কোনো দরকার নেই, সবকিছুই ঠিক আছে। এটা বলেই ডাক্তার সেখান থেকে চলে গেলে ম্যাডাম চৈ এবং চৈহুন হাঁপ ছেড়ে বাঁচে। অন্যদিকে হিজুর এখনো জ্ঞান ফেরেনি। ডংউ ওকে এক নজর দেখে বাইরে বেরিয়ে আসে এবং যাওয়ার আগে অর্ডার দেয় হিজুর সিকিউরিটি আরো বেশি বাড়িয়ে দিতে। ডংউ আরো বলে যখনই হিজুর জ্ঞান ফিরবে তখনই আমাকে জানাবে। এটা বলেই ডংউ সেখান থেকে চলে যায়। এদিকে ডংউ চলে যাওয়ার পরে ইউন তাড়াতাড়ি হিজুর কাছে আসে। ইউনের মনে আছে যে হিজু ওকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছিল। তাই ইউন এসে হিজুর হাতে হাত রাখে। তখনই হিজুর জ্ঞান ফিরে আসে। এটা দেখে ইউন খুশি হয়ে যায়। হিজু হুঁশে আসতেই তাড়াতাড়ি লাফিয়ে ওঠে এবং তাড়াতাড়ি জিজ্ঞেস করে ইওর ম্যাজেস্টি আপনি কি ঠিক আছেন। ইউন বলে আমি ঠিক আছি। ইউন মন খারাপ করে বলে এসব কিছু আমার জন্য হয়েছে। আমি যদি তোমার গাড়িতে ওঠার জেদ না করতাম তাহলে এসব কিছু হতো না। হিজু তখন ওকে বোঝায় এতে তোমার কোনো দোষ নেই। তখনই হিজুর ইয়ানের কথা মনে পড়ে। ইউনের থেকে ও জানতে পারে যে ইয়ানের সবে মাত্র সার্জারি হয়েছে। এটা শুনে হিজু তো আরো বেশি ঘাবড়ে যায়। এদিকে ততক্ষণে ইয়ানেরও জ্ঞান ফিরে এসেছে। হিজু তাড়াতাড়ি ওর কাছে চলে আসে এবং রেগেমেগে জিজ্ঞেস করে কি দরকার ছিল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচানোর। যদি তোমার কিছু হয়ে যেত। হিজু দেখতে পায় ইয়ান নিজের মুখেও অনেকটা আঘাত পেয়েছে। এতে তো অনেক বেশি আফসোস করতে থাকে আর ইয়ানের কেয়ার করতে শুরু করে। এবার এসব দেখে চৈহুন সেখান থেকে রেগেমেগে চলে যায়। নিজের প্রতি হিজুর এত কেয়ার দেখে ইয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং হিজুর চুলগুলো ধরতে যায়। তবে হিজু একটু অপ্রস্তুত হয়ে সরে যায়। এটা দেখে ইয়ান বলে আমার কাছে এসো। হিজু প্রথমে একটু অস্বস্তি বোধ করলেও ধীরে ধীরে ওর কাছে যায়। ইয়ান তখন পরম মমতায় ওর চুলগুলো ঠিক করে দেয়। হিজু এতে বেশ ঘাবড়ে যায় এবং আবারও দূরে সরে যায় আর ইয়ানকে বলে পরের বার থেকে তুমি এরকম আর নিজের প্রাণের ঝুঁকি নেবে না। যদি সত্যি সত্যি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো। ইয়ান বলে তাহলে তুমিও আমাকে কথা দাও
যে তুমিও আর নিজেকে এরকম বিপদে ফেলবে না। হিজু বলে আমি তোমাকে প্রমিস করতে পারবো না। ইয়ান বলে তাহলে আমিও পারবো না। এটা শুনে হিজু বলে বাহ, তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিতে চাচ্ছ। মনে হচ্ছে তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ। এটা তো নিউজে ছাপানো উচিত। এটা শুনে ইয়ান কিছু না বলে হিজুর দিকে তাকিয়ে হাসতে থাকে। অন্যদিকে আমরা তেজু এবং দায়ংকে দেখতে পাই। দায়ং ঠিক এইভাবে তেজুকে দিয়ে ব্যায়াম করাচ্ছিল। তখনই হঠাৎ তেজুর বাবার কল চলে আসে। দায়ং তো এটা ভেবেই ভয় পেয়ে যায় যে তেজু আবার কোনো গড়বড় করে ফেললো না তো, না হলে এখনো তো অফিসের সময়ও হয়নি, তাহলে সে কেন কল করতে যাবে। তেজু ভয়ে ভয়ে কল ধরে, তবে অপর পাশ থেকে ওর বাবা ওকে বলে তাড়াতাড়ি টিভি অন করে নিউজ দেখতে। তেজু এতে বাবার কথা মতো তাড়াতাড়ি টিভি অন করে এবং দেখতে পায় সব জায়গায় নিউজ হয়ে গেছে। কাল রাতে হিজু ট্রাফিক রুলস ভেঙে ওভার স্পিডে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে অ্যাডমিট আছে, যেটা দেখে তেজু তো অবাক হয়ে যায়। এদিকে হেজং হসপিটালে এসেছিল হিজুর সাথে দেখা করতে, তবে রয়্যাল গার্ডরা ওকে কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছিল না। সময় মতো সেখানে হিজু চলে আসে এবং হেজং ওর সাথেই ভিতরে ঢুকে যায়। তবে হেজং এর পরে দেখায় এই ইনসিডেন্টের জন্য ওদের কোম্পানিতে অনেক লস হয়েছে। হেজং বলে তোমার বাবা তাড়াতাড়ি তোমাকে দেখা করতে বলেছে। হিজু এতে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তারা কি জানে যে আমি আহত হয়েছি। হেজং বলে হ্যাঁ অবশ্যই জানে। হিজু এতে কষ্ট পায় যে ওরা একবারও ওকে দেখতে আসলো না, এমনকি ওর ভাইও আসলো না। হেজং রেগে জিজ্ঞেস করে সত্যি করে বলো তো তুমি কালকে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিলে? হিজু এতে বাধ্য হয়ে হেজংকে সত্যিটা বলে দেয়। সব সত্যি জানতে পেরে হেজং অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর বলে আমি তোমাকে আগেই বলেছিলাম যে সব রাজকুমারকে বিয়ে করার ঝামেলায় পড়ো না, আমার কথা তো শুনলে না তুমি। হিজু বলে চিন্তা কেন করছো, রাজকুমার ইয়ানি আমাকে বাঁচিয়েছে, তাই এসব কথা বাদ দাও এখন। ইয়ান যে ওকে বাঁচিয়েছে এটা শুনে হেজং তো অবাক হয়ে যায় আর বলে তোমরা দুজন একে অপরের প্রতি এত বেশি কনসার্ন কেন হচ্ছ বলো তো? তোমরা তো বিয়ে 3 বছর পরেই ডিভোর্স নিয়ে নেবে, তাহলে এমন ভাব কেন করছো যে তোমরা নিজেদেরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসো? এই কথা আবার পেছন থেকে ডংও শুনে ফেলে, যেটাতে হিজুতেও ভয় পেয়ে যায়। তো এরপর দেখা যায় হেজং বাইরে আসে, যেখানে চৈহুনারও একই বেঞ্চে বসে আর একটা ক্যান খায়। আর হেজং ক্যানটা একেবারে খেয়ে সেটা পা দিয়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দেয়, যেটা দেখে চৈহুন তো অবাক হয় এবং নিজেও সেটা করতে চায়, তবে ওর দ্বারা আর হয় না। তো এদিকে ডংউ সব সত্যিটা জানতে পেরে অনেক বেশি রেগে যায় এবং হিজুকে বলে তুমি জানো তোমার এই প্ল্যানের জন্য কত বড় ক্ষতি হতে পারে? হিজু বলে আমি জানি, দেখো আমার কাছে সব কিছুই আছে, টাকা পয়সা আছে, গুণ আছে, রূপ আছে, কিন্তু যেটা নেই সেটা হলো স্ট্যাটাস। তাই আমি প্রিন্স ইয়ানকে বিয়ে করতে চাই, যাতে সমাজে আমারও সম্মান বাড়ে। আর রইল বাকি বিপদের কথা, যখন আমি প্রিন্স ইয়ানকে প্রপোজ করতে গিয়েছিলাম তার আগে থেকেই আমি জানতাম যে আমাকে অনেক বিপদের মুখোমুখি হতে হবে, তবে আমি এসব কিছু তোয়াক্কা করি না। এটা শুনে ডংউ তো অবাক হয়ে যায় এবং বলে তুমি তাকে প্রপোজ করেছিলে? হিজু বলে হ্যাঁ, 3বার রিজেক্টও হয়েছি। ডংউ এবার কিছু একটা ভেবে শান্তভাবে হিজুর পাশে বসে আর বলে যদি তুমি সত্যি নিজের স্ট্যাটাস বাড়াতে প্রিন্স ইয়ানকে বিয়ে করতে চাও তাহলে তাকে বিয়ে করার দরকার নেই, কারণ এখন আমি তোমাকে বিয়ে করব আর এতে করেও তোমার স্ট্যাটাস বেড়ে যাবে। এটা শুনে হিজু তো শকড হয়ে যায় এবং কি বলবে বুঝতে পারে না। তো সিন এখানে কাট হলে পরের সিনে দেখা যায় হিজু হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছে এবং ওর সাথে সাথে ইয়ানকে রিসিভ করতে যায়, তবে দেখতে পাই ইয়ান তো আগেই ডিসচার্জ নিয়ে চলে গেছে, যেটা দেখে হিজু অবাক হওয়ার সাথে সাথে একটু কষ্টও পায় যে ইয়ান ওকে রেখে চলে গেল। গাড়িতে যাওয়ার সময় ও ইয়ানকে বারবার কল করতে থাকে। অপরদিকে ইয়ান তখন নিজের প্যালেসে পৌঁছে গিয়েছিল, তখন ডংউ ওর সাথে দেখা করতে আসে। ইয়ান এটা দেখে কিছুই বলে না। এদিকে বারবার কল করার পরও ইয়ান কল রিসিভ না করায় হিজুর মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। হেজং এসব দেখে বলে এত আপসেট হওয়ার কি আছে, তোমাদের মধ্যে কি একটু আগে কথা হয়নি? আমি তো প্রিন্স ইয়ানকে দেখলাম তোমার রুমের দিকে যেতে। হিজু বলে কখন দেখেছো? হেজং বলে ওই তো যখন তুমি মিনিস্টার ডংউর সাথে কথা বলছিলে। এটা শোনা মাত্রই হিজু তো বুঝে যায় যে তার মানে ডংউ আর ওর কথা সব কিছু ইয়ান শুনে ফেলেছে। হিজু এতে তাড়াতাড়ি প্যালেসে পৌঁছে যায়
তবে প্যালেসে পৌঁছেই জানতে পারে ইয়ান নাকি ওকে প্যালেস থেকে বের করে দিয়েছে। এটা শুনে হিজুর মাথা তো আরো বেশি খারাপ হয়ে যায়, সাথে হিজু অনেক বেশি রেগেও যায়। মেয়েরা হিজুকে এত রেগে যেতে দেখে বেশ ভয় পায়। হিজু রেগে মেগে চলে যেতে থাকলে তখনই সেখানে জংমুন চলে আসে এবং ওকে আটকায়। হিজু বলে, থাক, আর আটকাতে হবে না, এত অপমানের পরে আবার আমাকে আটকাতে এসেছো। জংমুন বলে, বিষয়টা আপনি যেমন ভাবছেন তেমন না, আসলে প্রিন্স ইয়ান নিজের টোকেনটা আপনার কাছ থেকে ফেরত চেয়েছে। এটা শুনেই হিজুর তো পেস্টিজ পাঞ্চার হয়ে যায়। ও সাথে সাথে সেই টোকেনটা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ান ভেতরে মন খারাপ করে বসেছিল এবং ভাবছিল যখন ও হসপিটালে হিজুর সাথে দেখা করতে গিয়েছিল তখন ডংউ আর হিজুর কথাও শুনে ফেলেছে। ইয়ান এটা ভেবেই বেশ মন খারাপ করে যে হিজু এখনও ওকে শুধুমাত্র স্ট্যাটাসের জন্যই বিয়ে করতে চায়। তাছাড়া ওর সাথে থাকলে হিজুর অনেক বিপদও হবে, তাই ইয়ান আর চায় না হিজুর সাথে জড়াতে। এদিকে হিজু একের পর এক কল দিয়েই যাচ্ছিল, ইয়ান সেগুলো রিসিভ করে না। তখন হিজু ওকে একটা মেসেজ করে, আমরা কি একসাথে একবার মুখোমুখি হয়ে কথা বলতে পারি? ইয়ান এতে কিছু একটা ভাবে। তো সিন পরের দিন সকালে চলে আসে, যেখানে হিজু রেডি সেডি হয়ে ইয়ানের সাথে কথা বলতে আসে। পথেই ওর সাথে রাজমাতার দেখা হয়, যে নিজেও ইয়ানের সাথে দেখা করতে এসেছিল। তবে রাজমাতা ওকে তেমন কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর হিজু ইয়ানের সাথে দেখা করতে যায় আর সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি রাজমাতার জন্য আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছো, নাকি ডঙুর জন্য? তুমি কি আমার আর ডঙুর কথা শুনে ফেলেছিলে? ইয়ান জিজ্ঞেস করে, কিসের কথা? হিজু এতে বুঝতে পারে হয়তো ইয়ান ওগুলো শোনেনি, তাই তখনই ও কথা ঘুরিয়ে বলে, তুমি আগে এটা বলো যে তুমি কেন আমাকে বের করে দিলে। ইয়ান বলে, এসব কথা বাদ দাও, তুমি কি এটা জানো যে এই অ্যাক্সিডেন্টের পিছনে হয়তো কারোর হাত আছে? তোমার গাড়িতে কেউ ইচ্ছে করে ব্রেক ফেল করে দিয়েছিল। হিজু বলে, সেটা কে? ইয়ান বলে, এখনো বের হয়নি, তবে ইনভেস্টিগেশন চলছে, খুব তাড়াতাড়ি আমরা তাকে ধরে ফেলবো। আর তাছাড়া আমি এখন নিজের প্ল্যান পরিবর্তন করছি, আমি আর তোমাকে বিয়ে করতে চাই না। হিজু এটা শুনে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, কেন? আমি কি করেছি? তুমি কি ওই অ্যাক্সিডেন্টের জন্য আমাকে বিয়ে করতে চাইছো না? কিন্তু অ্যাক্সিডেন্টে আমি নিজেই তো ভিকটিম ছিলাম, নিশ্চয়ই এসব কিছু করার জন্য রাজমাতা তোমাকে জোর করছে, তাই না? ইয়ান বলে, না, আমি নিজের ইচ্ছা এসব করছি। তোমাকে মারার জন্য কেউ তোমার ব্রেক ফেল করে দিয়েছিল, আর আমি এমন কাউকে বিয়ে করতে পারি না যাকে বিয়ে করলে রাজপরিবারের মানুষদের বিপদ আরও বাড়বে, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা শুনে হিজু অনেক বেশি কষ্ট পায় আর কিছুই বলতে পারে না। তো এদিকে দেখা যায় তেজু এবং দায়ং এই সুযোগটার ফায়দা তোলে এবং বাবার কাছে এসে দেখায় যে হিজু কিভাবে ট্রাফিক রুলস ভেঙে ড্রাইভিং করছিল। তেজু বাবাকে উল্টাপাল্টা বোঝায় যে নিশ্চয়ই হিজু ড্রাগ নিয়েছিল, না হলে এভাবে পাগলের মতো কে ড্রাইভিং করে। এরপরও যদি হিজুই কোম্পানিতে সিইও হিসেবে থাকে তাহলে কোম্পানিতে অনেক বেশি লস হবে। এগুলো বলেই তেজু তো ওর বাবার ব্রেন ওয়াশ করছিল। তখনই সেখানে হিজু চলে আসে। এটা দেখে তেজু তাড়াতাড়ি চুপ হয়ে যায়। হিজু সেখানে বসে এবং বলে, তাড়াতাড়ি বলুন আমাকে কেন ডেকেছেন, আমি একটু বিজি আছি। হিজুর বাবা শান্তভাবে বলে, তুমি আগে এটা বলো যে তুমি কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। আমি তোমার কাছ থেকে এক্সপ্লেনেশন চাই যে এসব কিছু কি করে হলো আর কেন হলো। হিজু এতে করে স্পষ্ট কোনো জবাব দিতে পারে না। হিজুর বাবা এতে আরো রেগে যায় এবং বলে, তুমি ওই প্রিন্স ইয়ানকে বিয়ে করতে গিয়েছিলে তাই না? দেখো এখন তার কাজও শেষ আর সে তোমাকে বেরও করে দিয়েছে। আমি জানতাম এমন কিছুই হবে। নিজের এমন খারাপ সময় ওর বাবা ওকে নিয়ে এভাবে ঠাট্টা করছে দেখে হিজু বেশ কষ্ট পায়। যখন প্রিন্স ইয়ানের সাথে আমার রিলেশনশিপ স্ক্যান্ডাল ভাইরাল হয়েছিল তখন আমাদের কোম্পানির স্টক কতটা বেড়ে গিয়েছিল। আর তাছাড়া আমার ভালো দিকটা আপনার নজরে কি করে আসবে? আমার খারাপ দিকটাই তো সবসময় আপনার নজরে আসবে, তাই না? এভাবে এক কথায় দু কথায় ওদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। হিজু এক পর্যায়ে রেগে চিল্লিয়ে ওঠে এবং সেখান থেকে চলে যায়, যেটাতে হিজুর বাবাও রেগে যায়। এদিকে হেজং একটা গ্যারেজে এসেছিল যেখান থেকে হিজু নিজের গাড়িটা ঠিক করেছিল। মানে ওর গাড়িটা তো নষ্ট হয়েছিল, তাই হিজু এখান থেকে গাড়িটা ঠিক করে নিয়েছিল। হেজং এখানে মূলত ইনভেস্টিগেশনই করতে এসেছে। অন্যদিকে চৈহুন এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে ইয়ান এভাবে হিজুর সাথে এনগেজমেন্টটা ভেঙে দিল। ইয়ান রেগে বলে, ওর সাথে আমার এনগেজমেন্টই বা কবে হয়েছিল? চৈহুন বলে, তাতে কি হয়েছে, একটা সম্পর্ক তো ছিল, আর আপনি সেটা কিভাবে এভাবে ভেঙে দিতে পারেন?
ইয়ান এতে কোনো উত্তর দিতে পারে না। জয়হুন ওকে সত্যিটা বলার জন্য বলে। ইয়ান এতে বলতে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ছোট ইয়ান ম্যাডাম জুয়ের সাথে একটা গাড়িতে ছিল এবং ওর সামনের গাড়িতে ছিল ওর মা। ইয়ান তখন ওর মাকে কল করে বলে, মা আসার সময় আমার জন্য একটু ফ্রাইড চিকেন কিনে এনো। ইয়ানের মা খুশি হয়ে বলে, আচ্ছা ঠিক আছে। কিন্তু তখনই একটা ট্রাক এসে ইয়ানের মায়ের গাড়িটাকে হিট করে, যার ফলে সেই স্পটেই ইয়ানের মা অ্যাক্সিডেন্টে মারা যায়, তাও আবার ইয়ানের চোখের সামনে। ইয়ান এতে অনেক বেশি ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। তো ইয়ান এই স্বপ্নগুলোই বারবার দেখতো, যার কারণে ওর ঘুমও ঠিক মতো হতো না, আর ও নিজেকে এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী মনে করে। একবার ও নিজের মাকে হারিয়েছে, তাই হিজুকেও হারাতে চায় না। সেই জন্যই ওই সময় নিজের প্রাণের ঝুঁকি নিয়ে হলেও ও হিজুকে বাঁচিয়েছিল। সিন বর্তমানে আসলে এসব কিছু শুনে জয়হুন বলে, আপনি কেন নিজেকে এর জন্য দায়ী করছেন? এটা তো শুধু একটা অ্যাক্সিডেন্ট। তবে ইয়ান এতে কিছু বলে না। ইয়ান ভাবতে থাকে, যখন ডংউ ওর সাথে দেখা করতে এসেছিল তখন ডংউ ওকে বলে, আমি নিজের সব ক্ষমতা ব্যবহার করে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি এবং আপনার আর কিং ইউনের যেন কোনো ক্ষতি না হয় সেই ব্যাপারেও খেয়াল রাখছি। ইয়ানের এখানে অনেক বেশি রাগ হচ্ছিল, তবে ইয়ান কোনো মতে নিজেকে কন্ট্রোল করে নেয়। ডংউ বলে, তবে আমি আরো একটা কথা বলতে চাই, আপনাদের জন্য তো রয়্যাল গার্ডরা আছে যারা আপনাদেরকে প্রোটেক্ট করবে, কিন্তু মিস হিজুর কি হবে? তাকে কে প্রোটেক্ট করবে? আমি আপনাকে বলছি যে হিজুকে এসব বিষয় থেকে দূরে রাখুন, তাহলেই হিজু ভালো থাকবে। ইয়ান এটা শুনে চুপ হয়ে যায়। এবার সিন আবারও বর্তমানে আসে। মূলত ইয়ান এই কারণেই হিজুকে কষ্ট দিয়েছে, যাতে হিজু থেকে নিজেকে দূরে রাখতে পারে। তবে শেষ সময়ে ও হিজুকে একটা গিফট দিতে চায়, তাই তখন ও জয়হুনকে বলে ওর জন্য একটা গিফটের আয়োজন করো। পরের দিন দেখা যায় রাজমাতা তার দাসীর সাথে কথা বলছিল। দাসী রাজমাতাকে বলে, আর কয়দিন পরেই রাজকীয় অভ্যন্তরীণ প্রাসাদের একটি অনুষ্ঠান হতে চলেছে। এটি অন্দরমহলের মহিলাদের আয়োজিত একটি অনুষ্ঠান, যা ঐতিহ্যগতভাবে জোসান ডাইনেস্টির যুগ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এটা বলেই দাসী তখন রাজমাতাকে গেস্টদের লিস্ট দেয়। রাজমাতা তখন নিজের অপছন্দ ব্যক্তিদেরকে লিস্ট থেকে বাদ দিতে থাকে। রাজমাতাও বলে, ইয়ান এবং হিজুর সেই স্ক্যান্ডালে যারা জড়িত ছিল তাদেরকে বাদ দিতে হবে এবং যারা নতুন নতুন বড়লোক হয়েছে তাদেরকেও বাদ দিতে হবে। আসলে এই অনুষ্ঠানে শুধুমাত্র নোবেল ফ্যামিলির লোকেদেরকেই আমন্ত্রণ জানানো হয়, যারা স্ট্যাটাসের দিক থেকেও বড় এবং টাকা পয়সার দিক থেকেও বড়। তো প্রতিবারই এমন করা হয়, যেটা দেখে ডংউক আর বেশি কিছু বলে না। অন্যদিকে মিনিয়ং এই অনুষ্ঠানের সকল গেস্টদের লিস্ট হিজুকে দেখায়, যেখানে প্রত্যেকবারের মতোই হিজুকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে হিজুর মেজাজটা গরম হয়ে যায়, কারণ ওখানে অনেক বিজনেস ওম্যানকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, শুধুমাত্র ওকে বাদে। তবে তখনই সেখানে হেজং এবং জয়হুন আসে। জয়হুন আসলে ইয়ানের দেওয়া সেই গিফট নিয়ে এসেছিল, আর ওই গিফটের মধ্যে ছিল একটা ইনভিটেশন কার্ড, মানে ওই অনুষ্ঠানের ইনভিটেশন কার্ড, যেটা পেয়ে হিজু তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং সাথে করে ইয়ান একটা হ্যান্ডবুকও পাঠিয়েছিল, যেটা পরেও হিজুকে আসতে বলেছে। এখানে জয়হুন হিজুকে বলে, সাদা কালারের হ্যান্ডবুক রাজমাতা পরবে, তাই সাদা কালারটা একটু এড়িয়ে চলাই ভালো। হিজু একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ ইয়ান আমাকে কেন ইনভাইট করলো? জয়হুন একটু আমতা আমতা করে বলে, আসলে আপনাদের তো ব্রেকআপ হয়েছে, তাই ওই অনুষ্ঠানের সকল প্রেস মিডিয়ার সামনে প্রিন্স ইয়ান এটা ক্লিয়ার করে বলে দেবে যে আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, এই কারণে আপনাকে ইনভাইট দেওয়া হয়েছে। এটা শুনে হিজু তো অনেক বেশি রেগে যায় এবং সাথে সাথে বলে, আমি যাব না, ওই অনুষ্ঠানে আমি যেতে পারবো না। জয়হুনকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ওখানে গেলে আপনার আরও লাভ হবে, কিন্তু হিজু কিছুতেই রাজি হয় না। তো জয়হুনের আর কি করার, ও হতাশ হয়ে ইয়ানের কাছে ফিরে আসে। ইয়ান বলে, ও বলল আসবে না আর তুমি এভাবে চলেও এলে। জয়হুন বলে, তো আর কি করতাম, উনি আমাকে রাত দুপুরে মেরেও ফেলতে পারে, উনি আসলে একটা ডেঞ্জারাস মহিলা। ইয়ান এতে ভাবতে শুরু করে যে ও রাজমাতার থেকে অনেক কষ্টে হিজুর জন্য ইনভাইটেশন কার্ডটা ম্যানেজ করেছিল। সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় রাজমাতা ইয়ানকে জিজ্ঞেস করে, তুমি হিজুকে প্যালেস থেকে বের করে দিয়েছো আর এখন আবার চাচ্ছ ওকে অনুষ্ঠানে ইনভাইট করতে, আসলে তোমার মতলব কি? ইয়ান বলে, আমি শুধু হিজুকে বাঁচাতে চাই, ওকে প্রোটেক্ট করতে চাই, আর তাছাড়া ওই অনুষ্ঠানেই আমি সবার সামনে ক্লিয়ার করতে চাই যে আমাদের ব্রেকআপ হয়েছে, এই কারণেই আমি ওকে ইনভাইট করতে চাচ্ছি।
এটা শুনে রাজমাতা রাজি হয়ে যায়। তো সিন বর্তমানে আসলে দেখা যায় অফিসে বসেই হিজু এবং হেজং চিকেন অর্ডার করে মজা করে সেগুলো খাচ্ছে। তো খাওয়ার মধ্যেই হেজং বলে ওঠে, তোমাকে এত আপসেট কেন দেখাচ্ছে? তোমার প্রিন্স ইয়ানের সাথে ব্রেকআপ হয়েছে বলে তুমি কি সত্যিই ছ্যাঁকা খেয়েছো? হিজু এটা শুনে রেগে যায় আর বলে, তুমি আর সময় পেলে না এসব কথা বলার? আমার খাওয়ার সময় তোমাকে এগুলো বলতে হবে? পরক্ষণেই হিজু বলে, বাবা ঠিকই বলেছিল, একজন বিজনেসওম্যান হিসেবে আমার ইয়ানের মতো একজন স্ট্রেঞ্জারকে একদমই বিশ্বাস করা উচিত ছিল না। তো এরপর দেখা যায় হেজং ওকে অনেকভাবে মানানোর চেষ্টা করে যাতে ও ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে, কিন্তু হিজু রেগে উল্টো ওর উপরেই চিৎকার করে। এমনকি ইয়ান ওকে কল করলেও হিজু রেগে উল্টো ওর উপরেই চিৎকার করে। তো হতাশ হয়ে হেজং জয়হুনকে কল করে জানায় যে হিজু কিছুতেই রাজি হচ্ছে না। জয়হুন আবার এটা ইয়ানকে বলে। এবার ইয়ান এতে রেগে যায়। জয়হুন বলে, এখন রেগে কি হবে? আপনি নিজেই তো আপনাদের সম্পর্কটা ভেঙে দিয়েছেন, তাহলে এখন রাগ করে লাভ আছে? ইয়ান এতে চুপ হয়ে যায়। পরের দিনে আমরা হেজংকে দেখতে পাই যে পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে হিজুর সাথে কলে কথা বলছিল। হেজং সেই কার রিপেয়ার শপ থেকে সেই ব্যক্তির ছবি তো পেয়েছে যে কিনা হিজুর গাড়ির ব্রেক ফেল করেছিল। তবে সমস্যা হলো সেই ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। হিজু বলে, ওই কার রিপেয়ার শপের পাশেই একটা কনভেনিয়েন্স স্টোর আছে, ওখানকার সিসিটিভি ভালো করে চেক করো, কিছু না কিছু তো পাওয়াই যাবে। তো তখনই হিজুর কাছে ইয়ানের মেসেজ আসে। ইয়ান ওকে দেখা করার জন্য বলে কাল। তো কথা মতো হিজু কালই ইয়ানের সাথে দেখা করতে চলে আসে। ইয়ান শান্তভাবে জিজ্ঞেস করে, তুমি অনুষ্ঠানে কেন আসতে চাইছো না? তুমি কি ভয় পাচ্ছ? চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। হিজু জিজ্ঞেস করে, কেন? তুমি তো বলেছিলে যে তুমি এমন কোনো ব্যক্তির সাথে থাকতে চাও না যে সবসময় রুলস ভাঙে আর যার জন্য তুমি বিপদে পড়তে পারো। প্রথমে তুমি আমার সাথে এনগেজমেন্ট ভাঙলে আর এখন আবার অনুষ্ঠানে ইনভাইট করছো, এসব কিছুর মানে কি? ইয়ান রেগে বলে, আমি যা কিছু করেছি তোমাকে রক্ষা করার জন্যই করেছি। আমাদের এখনো বিয়ে হয়নি, তার আগেই তোমার উপর একের পর এক অ্যাটাক হতেই আছে, যার কারণেই আমি ঠিক করেছি যে আমাদেরকে একে অপরের থেকে দূরে থাকাই ভালো। হিজো এটা শুনে কিছু না বলেই উঠে যায় এবং নিজের সাথে করে তীর আর ধনুক নিয়ে আসে আর ইয়ানের বাগানে থাকা বিড়ালগুলোকে লক্ষ্য করে তীর মারতে যায়। ইয়ান এতে ওকে তাড়াতাড়ি থামায় এবং বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তীরটা থামাতে গিয়ে ইয়ানের হাত কেটে গিয়েছিল। হিজু সেই হাত নিয়ে নিজের হেয়ার ব্যান্ড দিয়ে সেটা বেঁধে দিতে থাকে আর বলে, এভাবেই তুমি অন্যদেরকে প্রোটেক্ট করো। আমরা যে পথে আছি সেই পথ থেকে আমাদেরকে সরে গেলে চলবে না, পিছু ফিরে তাকালেও চলবে না, কোনো কম্প্রোমাইজ করা যাবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা সেটা পাবো যেটা আমরা চাই। এটা শুনে ইয়ান ওর দিকে তাকিয়ে থাকে। সিন এখানেই কাট হলে দেখা যায় হিজু চলে গিয়েছে এবং জয়হুন ইয়ানের ব্যান্ডেজ করে দেয়। জয়হুন তো হিজুর উপরে রেগেছিল। ও বলতে থাকে, আসলেই মিস হিজু একটা ডেঞ্জারাস মহিলা। এটা শুনে ইয়ান রেগে বলে, আমি তো তোমাকে আগেও বলেছি যে হিজুর জন্য আমি ব্যথা পাইনি। জয়হুন বলে, তো তাতে কি হয়েছে? উনি তো ওখানে ছিল, ওনার তো উচিত ছিল আপনাকে ব্যথা পাওয়া থেকে আটকানো। ইয়ান মনে মনে ভাবে, হিজু যখন তীরটা মারতে গিয়েছিল তখনও আগেই তীরটা সরিয়ে নিয়েছিল, এর মানে বিড়ালদেরকে আঘাত করার কোনো উদ্দেশ্যই হিজুর ছিল না। এটা ভেবে ইয়ান খুশি হয়। অপরদিকে হিজুর টিম সেই কনভেনিয়েন্স স্টোরের সিসিটিভি ফুটেজটা চেক করছিল। ফাইনালি ওরা সেই ছবির সাথে মিলিয়ে একটি লোককে দেখতে পায় যে তখন ক্যাস্টেল কার্ড দিয়ে সেই স্টোরে পে করে, যেটা দেখে ওরা তো খুশি হয়ে যায়। এই ক্যাস্টেল কার্ডের মাধ্যমেই ওরা ওই ব্যক্তিকে খুঁজে বের করতে পারবে। তবে পরক্ষণে ওদের মনে পড়ে যে এই ক্যাস্টেল কার্ডের মালিক তো সিনিয়র ডিরেক্টর, মানে এই ক্যাস্টেল কার্ড ছিল হিজুর কোম্পানিরই, তাহলে এটা ওই লোকের কাছে কি করে গেল? তো যাই হোক, এরপরের সিনে দেখা যায় হিজু বাড়িতে আসে, যেখানে হিজুকে চিন্তিত দেখে তেজু ওকে বারবার জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি তো তোমার ভাই, আমি তোমাকে সাহায্য করব। এতে হিজু ওকে জানায় যে লোকটা ওর গাড়ির ব্রেক ফেল করেছে, সে ওকে মেরে ফেলতে চেয়েছিল। এটা শুনে তো দায়ং অবাক হয়ে যায়। হিজু ওদেরকে সেই সিসিটিভি ফুটেজও দেখায়। তেজু এতে সেটা জুম করে দেখতে শুরু করে। তো এদিকে ডংউ একটা রূপটপে মন খারাপ করে দাঁড়িয়েছিল। ও তখন ভাবতে থাকে, যখন ও হিজুকে বিয়ের জন্য প্রপোজ করেছিল তখন হিজু ওকে মানা করে দেয়, কারণ হিজু এসব কিছুর মধ্যে ডংউকে জড়াতে চায় না। তো এর জন্যই ডংউর মন খারাপ। এদিকে ইয়ানেরও বারবার হিজুর সাথে কাটানো কথাগুলোই মনে পড়ছিল এবং ওর মনটাও বেশ খারাপ ছিল।
ম্যাডাম চই এটা বুঝতে পারে। ম্যাডাম চই বলে, হিজু মেয়েটা ভালো, আমার মনে হয় আপনার মন যা চাইছে আপনার তাই করা উচিত, কারণ আমার কাছে সব থেকে আগে আপনি। এটা বলেই ম্যাডাম চই চলে গেলে ইয়ান সাথে সাথে হিজুকে কল করে এবং বলে, ইনভিটেশন যেহেতু আমি পাঠিয়েছি তাই তুমি আর সেটাতে না বলতে পারবে না, তোমাকে আসতে হবে। হিজু কিছুক্ষণ চুপ থাকে, তারপর সরি বলে আর বলে, আমার তোমাকে বা তোমার বিড়ালদেরকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। ইয়ানো তখন হিজুকে সরি বলে নিজের দেওয়া কথা না রাখতে পারার জন্য। হিজু এতে কিছু বলে না। পরের দিন চইহুন হিজুর সাথে দেখা করতে আসে হিজুকে প্যালেসের সমস্ত রুল বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে এই অনুষ্ঠানে হিজু কোনো গড়বড় না করে। চইহুন একটু ভয়ে ভয়ে বলে, অনুষ্ঠানে আপনার থেকে যারা র্যাঙ্কে বড় আসবে তাদের পাশ দিয়ে বা তাদের সামনে দিয়ে আপনি যেতে পারবেন না, এটাই হলো রুলস, আপনাকে তাদের পিছনে পিছনে যেতে হবে। এটা শুনে হিজু এই লোকে ওর দিকে তাকায় এবং চইহুন তো ভয়ে কাঁপতে থাকে। তবে পরক্ষণেই হিজু হেসে দেয়। আসলে হিজু নিজের রাগটাকে এভাবেই কন্ট্রোল করার চেষ্টা করছে। তো যাই হোক, এভাবে চইহুন ওকে বাকি নিয়মগুলো বুঝিয়ে দেয় এবং রাতের বেলা হিজুর কাছে ইয়ানের কল আসে। ইয়ান তাড়াতাড়ি ওকে বাইরে আসতে বলে, এতে হিজু বাইরে চলে আসে এবং ইয়ানকে সেখানে দেখতে পায়। আসলে ইয়ান এই রাতে ওর সাথে দেখা করতে এসেছে। ইয়ান বলে, এটাই শেষবার যে আমি তোমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে এলাম, আর কখনোই আসবো না। হিজু এতে পাতা না দিয়ে হাঁটতে শুরু করে, তবে পরক্ষণেই হিজু উল্টো পায়ে হাঁটতে থাকে, যেটা দেখে ইয়ান অবাক হয় এবং জিজ্ঞেস করে, তুমি এমন কেন করছো? হিজু বলে, আগে থেকেই প্র্যাকটিস করছি, কারণ এটাই তো প্যালেসের নিয়ম, আমি আমার থেকে র্যাঙ্কে বড় কারোর সামনে হাঁটতে পারবো না। এটা শুনে ইয়ান কিছু বলতে পারে না। তো যাই হোক, সিন এখানে কাট হলে পরের দিন যায়। পরের দিনে ছিল অনুষ্ঠান। সবাই মিলে অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত ছিল। রাজমাতাও রেডি হয়ে যায়। অপরদিকে হিজুও গোসল করে বের হয় এবং ইয়ানের দেওয়া সেই হ্যান্ডবুকটা দেখতে থাকে। তখন ওর কাল রাতের কথা মনে পড়ে, যেখানে ইয়ান ওকে বাড়ি অবধি পৌঁছে দেয়। হিজু ওকে বাই বলে চলে যেতেই যাবে, তবে ইয়ান ওকে থামায় এবং বলে, তুমি কি আমাকে ওটা শেখাবে? আমিও তোমার মতো করেই হাঁটতে চাই। হিজু বলে, তাহলে তোমাকে সব সময় আমার পাশে হাঁটতে হবে। তো সিন বর্তমানে আসলে দেখা যায় দায়ং বসে নিউজ দেখছিল। তখনই তেজু সেখানে চলে আসে এবং বলে, সিসিটিভি ফুটেজে যে লোকটাকে দেখা গেছে, মানে যে হিজুকে মারতে চেয়েছিল, আমি তাকে খুঁজে পেয়েছি। তেজু বলে, কিন্তু তাকে মার্ডার করা হয়েছে। দায়ং অবাক হয়ে বলে, তুমি করনি তো? তেজু বলে, আরে তুমি পাগল হয়েছো নাকি? তো ওদিকে রাজপ্রাসাদে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যেখানে আমরা খাবারের টেবিলে সবাইকে বসে থাকতে দেখি। এখানে র্যাঙ্ক অনুযায়ী সমস্ত টেবিলে সবার নাম লেখা ছিল, তবে হিজুর টেবিল এখনও খালি। হিজুকে এই অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছে জেনে কিছু মহিলারা গসিপ করতে থাকে এবং একজন মহিলা তো বলে দেয় রাজপরিবার দিন দিন লো কোয়ালিটি হয়ে যাচ্ছে। এটা আবার পেছন থেকে রাজমাতা শুনে ফেলে এবং প্রচণ্ড রেগে যায়। তবে অনুষ্ঠানে তিনি কোনো ঝামেলা চায় না, তাই তখনকার মতো তাকে কিছুই বলে না। ঠিক এমন সময় সেখানে হিজুর এন্ট্রি হয়। তবে সবাই অবাক হয়ে দেখে হিজু তো এখানে ফর্মাল ড্রেস পরে চলে এসেছে। এমনকি ওকে যে সাদা ড্রেস পরতে নিষেধ করা হয়েছিল, ও তো সাদা ড্রেসই পরে এসেছে। হিজু সেখানে এসে রাজমাতাকে প্রথমে গ্রিটিং করে। সমস্ত রিপোর্টাররা ওরই ছবি ক্লিক করছিল। রাজমাতা তো ভীষণ রেগে যায় এবং বলে, তোমাকে কি রুলস সম্পর্কে বলা হয়নি? হিজু বলে, বলা হয়েছে, তবে আমার কাছে রুলসগুলো অতটাও গুরুত্বপূর্ণ মনে হয়নি। কেন, আপনার কি আমার আউটফিট পছন্দ হয়নি? রাজমাতা হেসে বলে, হ্যাঁ হয়েছে, তবে মনে মনে সে অনেক বেশি রেগেছিল। যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষে সমস্ত মহিলারা মিলে বাগানে ঘুরতে যায়। অনেক বেশি গরম ছিল, সাথে রোদও ছিল। হিজু এসবের মধ্যে অনেক বোর ফিল করে, সাথে বেশ গরমও লাগছিল। যদিও রাজমাতার মাথায় বড় একটা ছাতা ছিল, তবে আর কারোর মাথায় ছাতা ধরা হয় না। তখনই সেখানে ইয়ান এন্ট্রি করে। সবাই অবাক হয়ে দেখে ইয়ানও তো হিজুর মতোই একটা ফর্মাল ড্রেস পরে এসেছে। তো হিজু এটা দেখে খুশি হয়, কারণ কাল রাতেই ওরা ঠিক করে নিয়েছিল যে বাকি পথটাও দুজনে একসাথেই হাঁটবে। ইয়ান সেখানে এসে নিজের হাত বাড়িয়ে দিলে হিজু ওর হাত ধরে এবং দুজন একসাথে হাত ধরাধরি করে সামনের দিকে এগোতে থাকে। ইয়ান মনে মনে বলে, আমি ঠিক করে নিয়েছি আর পিছু হটবো না, এবং তোমার সাথে যেহেতু পথ চলা শুরু করেছি তাই বাকি পথটাও তোমার সাথেই চলবো। তো এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। দেখা হবে পরের পার্টে।